একটা প্যাসেজ কিভাবে পড়লে তুমি এইচএসসিতে 35 মার্কের ভিতরে তুমি 35 মার্ক পাবে এবং তুমি অ্যাডমিশনে কিভাবে আনসার করবে। এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা, সিন প্যাসেজটা আসলে কিভাবে পড়া উচিত তোমরা অনেকেই জানো না, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইন বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী এই এইচএসসি লেভেলের যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো পড়ার স্টাইলটাই কি থাকে, ভুল থাকে। কারণ তারা প্যাসেজটা কিভাবে পড়ে জানো, প্যাসেজটা একটা বই বের করে, টেক্সট বুকটা ইংলিশ ফর টুডে, সবচেয়ে অবহেলার একটা বই। আমি যদি তোমাদেরকে বলি যে এই বইটা সবথেকে বেশি অবহেলার, কারণ সব স্টুডেন্টের, সব ছাত্রছাত্রীর, শিক্ষার্থীর দেখবা যে এই বইটা টেবিলের কোনো একটা কোনায় পড়ে আছে, বইটার গুরুত্ব দেয় না। বাট এই বইটা এতটাই গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসিতে, এইখান থেকে 35 মার্কের, এবং শুধু তোমাদের এইচএসসি না, অ্যাডমিশনও এইখান থেকে প্রশ্ন আসে। এবং তারা এই বইটা পড়ে কিভাবে, মানে যারা পড়ে তারা পড়ে কিভাবে জানো, প্যাসেজটা বের করে একটা নোট বই বা একটা গাইড বই দিয়ে প্যাসেজের অনুবাদটা করে ফেলে, এবং যে এমসিকিউগুলো থেকে প্রশ্ন আসে সেই এমসিকিউগুলো কী করে মুখস্থ করে ফেলে। শর্ট কোশ্চেনের কথা নাই বললাম, মুখস্থ করে কেউ, আবার কেউ কী করে প্যাসেজটা একদম সরাসরি তুলে দেয়। কিন্তু আসলে এটা সম্পূর্ণ একটা ভুল, এই স্টাইলটা সম্পূর্ণ ভুল। তোমাকে প্যাসেজ পড়তে হবে কিভাবে জানো, প্যাসেজ কিভাবে পড়তে হবে আজকের এই ক্লাসে, অর্থাৎ এই যে এইচএসসি প্যাসেজ ফুল মার্কস অভিযানের এই সিরিজে আজকের যে টপিকটা অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ, এই প্যাসেজের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব আসলে একটা প্যাসেজ কিভাবে পড়লে তুমি এইচএসসিতে 35 মার্কের ভিতরে তুমি 35 মার্ক পাবে এবং তুমি অ্যাডমিশনে কিভাবে আনসার করবে। অর্থাৎ এই প্যাসেজের ভিতরে কোন অংশটা তোমার অ্যাডমিশনের জন্য লাগবে, কোনটা তোমার এমসিকিউ এর জন্য লাগবে, এবং কোনটা তোমার শর্ট কোশ্চেনের জন্য লাগবে, কোনটা ভোকাবুলারির জন্য লাগবে, সব কিছু আমি এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দিব। সো চলো আজকে আমরা কথা বলবো কি, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ। ঠিক আছে, দেখো একটু খেয়াল করো, তোমরা যারা এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা আছো, বিশেষ করে তোমরা সবাই কিন্তু অ্যাডোলেসেন্স, মানে সবাই কিন্তু অ্যাডোলেসেন্ট, মানে তোমরা সবাই কিশোর কিশোরী। কারণ কিশোর কিশোরী কারা তোমরা একটু খেয়াল করো, যদি আমি তোমাদেরকে বলি 13 থেকে 18 পর্যন্ত এই অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু কিশোর কিশোরী। আর এই বয়সটাকেই বলা হয় কি জানো, বয়ঃসন্ধিকাল। কি কাল বলো তো, বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালটা বুঝো তো, এই সময় কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়, তোমার বান্ধবী, তোমার বন্ধু, এবং বিশেষ করে ছেলে এবং মেয়েদের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয় জানো, দেখবা ছেলেদের যে দাড়ি, যেমন এই দেখো আমার কাছে কি আছে দাড়ি, এরকম কি ছেলেদের দাড়ি গজায়, বিভিন্ন ধরনের চুল গজায়, এবং শারীরিক যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো হয়, এবং এই পরিবর্তনটা সবথেকে বেশি হয় মেয়েদের ক্ষেত্রে। এবং এই প্যাসেজে আমরা দেখব বাংলাদেশের যে অধিকাংশ অ্যাডোলেসেন্স গার্ল আছে এদেরকে কি কি সমস্যা তাদেরকে ফেস করতে হয়, কি কি প্রবলেম তাদেরকে ফেস করতে হয়, সেই বিষয় সম্পর্কে এই প্যাসেজটা আমরা আজকে পড়ব। সো একটু খেয়াল করো, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ। দেখো আমি যদি বলি অ্যাডোলেসেন্স মানে কি তোমরা জানো সবাই, অ্যাডোলেসেন্স অর্থ হলো বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালটা কি সবাই তো জানো, তোমরা যারা এখন যে স্টেজে আসো তোমরা সবাই কি বয়ঃসন্ধিকালে বা কৈশোরকালে, মানে একটা কিশোরকাল এক কথায় বলতে পারো। এই বয়সে তোমার নানান ধরনের পরিবর্তন হবে। তারপরে কি বলো, যদি আমি বলি ছেলে মেয়েদের দিকে অ্যাট্রাক্ট হবে, মেয়েরা কি হবে ছেলেদের দিকে অ্যাট্রাক্ট হবে, মানে ছেলেদের মেয়েদেরকে পছন্দ হবে বিভিন্ন বিষয়ে, এবং তারা স্বাধীনতার দিকে একটু ঝুঁকবে, মানে নিজেকে কমফোর্ট ফিল করার জন্যে একটু সাজুগুজু করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো দেখো একটু খেয়াল করো, অ্যাডোলেসেন্স এটা একটা হলো নাউন। ঠিক আছে, অ্যাডোলেসেন্স কি বলো তো, নাউন, এর অর্থ হলো বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স অর্থ কি জানো, বয়ঃসন্ধিকাল বা কিশোরকাল। এখন তোমাদের এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যাডোলেসেন্স মিনস মানে এর অর্থটা কি, অ্যাডোলেসেন্স বলতে আসলে কি বুঝো। অ্যাডোলেসেন্স মিনস যখন বলবে তখন ওইখানে 4টা ওয়ার্ড থাকবে, 4টা সিনোনিম দেয়া থাকবে। এই সিনোনিমের কি হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পুবার্টি। কি বলতে পারি বলো তো, পুবার্টি, বানানটা ভুল হয়েছে, এরকম হবে পুবার্টি অর্থ হলো কি কিশোরকাল বা বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, মাঝে দেখো এই যে এই অ্যান্ডটা হলো একটা কনজাংশন, একটা কি বলতো
কনজাংশন, ঠিক আছে, এটা একটা কি কনজাংশন। আর এইখানে সামটা হলো তোমার একটা অ্যাজেক্টিভ, কি বলতো, অ্যাজেক্টিভ, যা কাকে মডিফাই করেছে, এই যে প্রবলেম, মানে এই প্রবলেমটা হলো একটা নাউন, এই নাউনটাকে কি করেছে বলতো, মডিফাই করেছে। আর যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে সেটাকে কি বলা হয় বলতো, অ্যাজেক্টিভ বলা হয়। সো এটা হলো অ্যাজেক্টিভ, এটা হলো কি একটা নাউন। ইন বাংলাদেশ, কোথায়, বাংলাদেশে, আমি বলতে পারি ইন বাংলাদেশ, বাংলাদেশে কোথায়, সো বাংলাদেশে, বাংলাদেশ শব্দটা কি এখানে কি একটা নাউন, বাংলাদেশ শব্দটা একটা কি বলতো নাউন। আর এই ইনটা হলো কি একটা প্রেপোজিশন, ইনটা হলো একটা কি বলতো প্রেপোজিশন। আমরা যখন প্যাসেজগুলো পড়বো, প্যাসেজের যে গ্রামাটিক্যাল ফাংশনগুলো আছে এগুলো আমরা খুব ভালো করে শিখবো, এবং এই প্যাসেজের যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর সিনোনিম সহ আমরা ভালো করে শিখবো। তাহলে এখানে কি দাঁড়ালো বলতো, অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধিকাল, এবং সাম প্রবলেমস ইন বাংলাদেশ, এবং কিছু সমস্যা, মানে বাংলাদেশের বৈসন্ধিকালে যে কি কি সমস্যাগুলো ফেস করে, মানে তোমরা যে এই বয়সে, মানে তোমরা এইচএসসিতে, তোমরা যারা এইচএসসিতে পড়ো তোমরাই কিন্তু একটা কিশোরকালে আসো, বা তোমরাই কি কিশোর কিশোরী, মানে তোমাদের কি কি সমস্যা ফেস করা হয় এই সমস্যাগুলো নিয়ে কথা বলা হবে। মেয়েরা আসলে কি সমস্যা ফেস করতেছে, ছেলেরা কি ধরনের সমস্যা ফেস করতেছে, এই সমস্যাগুলো, এবং বিভিন্ন ধরনের যে পরিবর্তন হয়, শারীরিক মানসিক যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা এখানে কি করব, কথা বলবো। আর এটা কিন্তু তোমাদের মূল বইয়ের ইউনিট 9 লেসন 2, বুঝতে পারছো? চলো আমরা এখন প্যাসেজের দিকে আস্তে আস্তে চলে যাই। দেখো একটু খেয়াল করো, এখানে কি দেখতে পাচ্ছ, দেখো তো একটু, দুটা মেয়ে দেখতে পাচ্ছ, দুটা কি মেয়ে, এই দুটা মেয়ে কি বাংলাদেশের, মানে যে কোনো দেশেরই হতে পারে, তোরা মনে করো বাংলাদেশে, একটা হলো কি তোমার বান্ধবী সাদিয়া, আর একটা হলো কি ফারিয়া। সো এই যে এই মেয়েগুলার বয়স কত হতে পারে, মনে করো তোমার 13 থেকে কি 18-এর মাঝে হবে, 13 থেকে কি 18-এর মাঝে হবে। এরাই কি বলতো, এরাই হলো কি কিশোরী, আর ছেলেরা হলো কি কিশোর। এদের কি কি সমস্যাগুলো হচ্ছে, কি কি ফেস করতেছে, এবং দেশের জন্য তারা কি কি অবদান রাখতেছে, সেই বিষয়টা নিয়ে আমরা এখানে কথা বলবো, বুঝতে পারছো? চলো দেখো একটু খেয়াল করো। অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট অর্থ হলো কিশোর কিশোরী, ঠিক আছে, কিশোর কিশোরী, কিশোরী, ঠিক আছে, কিশোর কিশোরী। কনস্টিটিউট, কনস্টিটিউট অর্থ গঠন করা, কনস্টিটিউট অর্থ কি বলতো, গঠন করা। আমি বলতে পারি এর সিনোনিমটা আমি কি বলতে পারি বলতো, ক্রিয়েট, ক্রিয়েট অর্থ গঠন করা, ক্রিয়েট অর্থ কি গঠন করা। আমি এইখানে বলতে পারি মেক, আমি এইখানে কি বলতে পারি বলতো, মেক, মেক মানে কি গঠন করা। আমি বলতে পারি ফ্রম, ফ্রম অর্থ কি বলতো, গঠন করা, মানে তারা কি করে গঠন, এই কন্ট্রিবিউট অর্থ গঠন করা বা অবদান, মানে অবদান রাখা। সো আমি এটাকে বলতে পারি এটা একটা ভার্ব, মানে কাজ করার, কাজ করতেছে, মানে করা বোঝাচ্ছে। তাহলে কি অ্যাডোলেসেন্ট কিশোর কিশোরীরা, কনস্টিটিউট মানে গঠন করে বা অবদান রাখে, আর নেশনস কোর, আর নেশন কোর রিসোর্স, এই যে একটু খেয়াল করো, আর নেশনস, এই যে দেখো নেশন, এটা হলো একটা প্রসেসিভ, মানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে প্রসেসিভ, ঠিক আছে। নেশনস মানে কি জাতির, বলতো কি জাতির। কোর মানে হলো মূল, কোর অর্থ কি বলতো, এর অর্থ হলো মূল, কোর অর্থ হলো কি মূল। এর সিনোনিম যদি আমি বলি সেন্টার, এর সিনোনিম যদি আমি বলি সেন্টার, এটা তোমাদের এমসিকিউ আসে। মূল কি রিসোর্স, রিসোর্স মানে হলো উৎস বা সম্পদ, উৎস বা কি বলতো সম্পদ, ঠিক আছে। এখানে সিনোনিম হিসাবে আমরা কি বলতে পারি, ওয়েলথ বলতে পারি, ওয়েলথ মানে কি সম্পদ। তাহলে এখানে কি দাঁড়ালো বলতো ভাইয়া, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে গঠন করে বা অবদান রাখে, নেশনস, আর নেশনস কোর রিসোর্স মানে একটা জাতির মূল সম্পদে অবদান রাখে। ফোর জন্য, ফোর জন্য কিসের জন্য, ন্যাশনাল জাতীয়, রিনিউয়াল, রিনিউয়াল মানে কি নবায়ন, রিনিউয়াল অর্থ কি বলতো নবায়ন, ঠিক আছে, রিনিউয়াল অর্থ কি নবায়ন, অ্যান্ড গ্রোথ মানে কি বৃদ্ধি, নবায়ন বা বৃদ্ধির। তাহলে কিসের জন্য তারা এইটা গঠন করে, মানে তারা জাতীয় নবায়ন বা পুনর্জাগরণের জন্য বা গ্রোথ বা বৃদ্ধির জন্য তারা কি করে এই অবদানটা রাখে, বুঝতে পারছো? সো দেখো আমি যদি এই রিনিউয়ালেরটা বলি, এইখানে এর সিনোনিমটা হবে রিজেনারেশন,
রিজেনারেশন, ঠিক আছে, রিজেনারেশন মানে কি পুনর্জাগরণ বা নবায়ন। তারপরে দেখো, তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম, দেখো অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আর নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনুয়াল অ্যান্ড গ্রোথ। মানে এই যে কিশোর কিশোরীরা কি করে গঠন করে একটা জাতির মূল সম্পদ, জাতীয় নবায়ন এবং কিসের জন্য বলতো, জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য। আমরা যদি গ্রামাটিক্যাল বলি, এই ন্যাশনালটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর রিনুয়াল এটা হলো একটা নাউন, আর গ্রোথ হলো একটা নাউন, ঠিক আছে। আর এই অ্যান্ডটা হলো একটা কনজাংশন, অ্যান্ডটা হলো কি বলতো, একটা কনজাংশন, ঠিক আছে, কনজাংশন, বুঝতে পারছো। তারপরে চলো একটু খেয়াল করো, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ, মানে কি বলতো, আমাদের জীবনে এই যে অ্যাডোলেসেন্স মানে বৈসন্ধিকাল, আমাদের জীবনে একটা কি বলতো, আমাদের জীবনে একটা সময়। দেখো তুমি যখন একদম বাচ্চা ছিলে, তখন তোমাকে কি বলা হতো, শিশু বলা হতো, বা তোমার শৈশবকাল বলা হতো। দেখো তুমি যদি একটু খেয়াল করো, তোমার এলাকার দিকে একটু যদি খেয়াল করো, এলাকার দিকে যারা বৃদ্ধ মানে লাঠি বর করে হাঁটে, তাদেরকে কি বলবা বলো তো, প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধকাল বলবা, মানে বৃদ্ধকাল তাদেরকে বলবা। যারা একটু মনে করো বৃদ্ধ না, লাঠি বর করে হাঁটে না, বাট কি মানে শক্তিশালী কর্মঠ, তাদেরকে কি বলবা বলো তো, তাদেরকে বলা হয় প্রাপ্তবয়স্ক কাল বা অ্যাডাল্টহুড, মানে প্রাপ্তবয়স্ক, বুঝতে পারছো। বাট আর তুমি এইচএসসি পরীক্ষার্থী, তোমাকে কি বলা হবে বলো তো, তোমাকে কি বলা হবে, এটা কমেন্টে একটু জানাও, ঠিক আছে। চলো তারপরে একটু দেখি অ্যাডোলেসেন্স। তাহলে আমি কি বললাম, অ্যাডোলেসেন্স মানে কিশোরকাল, ইজ আ পিরিয়ড একটা সময়, পিরিয়ড মানে কি বলতো, সময়। তাহলে সেনোনিম হিসাবে আমরা এখানে কি বলতে পারি, টাইম, একটা সময়। ইন লাইফ মানে জীবনের একটা সময়। আমি যদি এখানে বলি যে এটা হলো এখানে আর্টিকেল, এটা হলো একটা নাউন, পিরিয়ড হলো কি একটা নাউন, এখানে আমি বলতে পারি এটার বাংলা মিনিংটা আমি লিখে দিচ্ছি সময়, মানে জীবনের একটা সময়। হয় যখন কি, ট্রানজিশন মানে পরিবর্তন, ট্রানজিশন অর্থ কি বলতো, পরিবর্তন, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস, মানে এই যে একটা সময়, অ্যাডোলেসেন্স হলো এমন একটা সময় যে সময়ে কি হয়, এই যে শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত কি বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। একটু খেয়াল করো, তুমি যখন ছোট ছিলে বা শিশু ছিলা, যখন শৈশবকালটা পার হলে, যখন এই বয়সে আসলা, তোমার কি পরিবর্তন হয়েছে না? অনেকের মুখে দাড়ি গজাইছে, আবার অনেকে দেখবা কি একটু বড় হয়ে গেছে, মোটা সোটা হয়েছে। মেয়েদের ক্ষেত্রে কি হয়েছে, চুলগুলো লম্বা হয়েছে, তাদের ফেসটা বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে না? তার বিভিন্ন যে শারীরিক যে এই পরিবর্তন কিন্তু হয়ে থাকে। সো এই যে তোমার প্রাপ্তবয়স্ক হওয়া থেকে, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক এর মাঝে যে পরিবর্তনগুলো হয় জীবনে, এটাকেই বলা হয় কি, অ্যাডোলেসেন্স। তাহলে আমরা একটু খেয়াল করি, ট্রানজিশন মানে কি বলতো, পরিবর্তন। ট্রানজিশন কি বলতো, পরিবর্তন। ট্রানজিশন অর্থ কি, পরিবর্তন। তাহলে আমি এইখানে সিনোনিম হিসাবে বলতে পারি ট্রান্সফরমেশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন পরিবর্তন। আমি বলতে পারি চেঞ্জ, আমি বলতে পারি কি বলতো ভাইয়া, চেঞ্জ। আমি কি বলতে পারি, চেঞ্জ মানে কি পরিবর্তন, ফর্ম থেকে কি, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড। টেক প্লেস মানে এই সময় এটা কি হয়, সংগঠিত হয়। টেক প্লেস হলো একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, যার অর্থ কি সংগঠিত হওয়া, যার অর্থ কি বলতো, সংগঠিত হওয়া বা কোনো কিছু গঠা। যদি এটার তোমার ইংরেজি মিনিং আসে, এটা কিন্তু তোমাদের এমসিকিউ আসে যে টেক প্লেস মিনস, তাহলে তোমরা আনসার করবা কি, হ্যাপেন বা অকার, হ্যাপেন বা কি বলতো, অকার। আমি অন্য একটা কালিতেই করে দিচ্ছি, অকার, হ্যাপেন বা অকার মানেও কি গটা, সরি এখানে ইটা হবে না, অকার অর্থ কি বলতো, গটা, ঠিক আছে। তারপরে দেখো এবং বিহেভিয়ার্স মানে আচার আচরণ, অ্যান্ড লাইফস্টাইল আর শেপড মানে কি হয়, আচরণ এবং জীবন দ্বারা পরিবর্তন। একটু খেয়াল করো, তোমার কোনো বন্ধু বা তোমার ছোট ভাইরা আছে, মানে যারা শৈশবকাল আছে, শিশু আছে, যাদের বয়স 8 থেকে 10-এর মাঝে, তারা কিভাবে আচরণ করে, তারা কিভাবে আচরণ করতেছে, একটু খেয়াল করো। তুমি কিভাবে আচরণ করতেছো এবং তোমার যারা বড় আছে তারা কিভাবে আচরণ করতেছে, এই যে আচরণ কিন্তু পরিবর্তন হয়ে যায়। আচরণটা কি হয়ে যায় বলো তো ভাইয়া, পরিবর্তন হয়ে যায়। কারণ একটা শিশু দেখবা শিশু সুলভ আচরণ করবে,
যখন একটা প্রাপ্তবয়স্ক, সে ম্যাচুরিটি টাইপের, মানে প্রাপ্তবয়স্কের একটা ওজন আছে, সেই হিসাবে তারা কি করবে, আচরণ করবে। এবং কিশোরকালে আচরণ করবে ভিন্ন টাইপের, মানে এই সময় বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে। দেখবা তুমি যখন শিশু ছিলা তখন কি তুমি কোনো একটা মেয়ের সাথে মেয়ের পিছনে ঘুরতা? অধিকাংশ ছেলে কি করে, মেয়েদের পিছনে ঘুরে না বলো তো? অনেক ছেলেই ঘুরে। কিন্তু তুমি যখন শিশু ছিলা, শৈশবকালে যখন ছিলা, তখন কি ঘুরতা? ঘুরতা না, তখন কিন্তু ঘুরতা না। তাহলে কৈশোরকালে কেন ঘুরতেছো? কারণ তোমার পরিবর্তন হয়েছে, তাই ঘুরতেছো না। যখন তুমি প্রাপ্তবয়স্ক বা বিয়ে করার পর, তখন তুমি ঘুরবা না, তখন তুমি ঘুরবা না। কারণ এই যে একটা যে সময়, এই সময় এটাই হলো বৈষন্যকাল, যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো ঘটবে। মেয়েরা ছেলেদেরকে ভালো লাগবে, ছেলেরা কাদের ভালো লাগবে, মেয়েদের ভালো লাগবে, তারা ওই যে রিলেশনের দিকে চলে যাবে। যদিও এগুলা কি ঠিক না, যদিও এই রিলেশনগুলো ঠিক না, বাট এটা কি আমাদের একটা সময়ের দোষ, মানে এই সময় এই ধরনের পরিবর্তনগুলো ঘটে থাকে। বুঝতে পারছো? তাহলে দেখো একটু খেয়াল করো, বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শেপড, মানে কি হয়, গঠিত হয়। তাহলে আমি এটাকে বলতে পারি পুরাটা একটা কি বলতো, পেসিভ ফর্মে দেওয়া আছে। কি আছে বলতো? পেসিভ ভয়েসে দেওয়া আছে। কারণ এটা যে ঘটে, বিহেভিয়ার, আচার আচরণ নিজে নিজে ঘটতে পারে না, মানে এটা হলো পুরাটা একটা সাবজেক্ট, এটা নিজে কাজ করতেছে। এই যে শেপড মানে গঠন, এটার কাজ কিন্তু এটা করতে পারতেছে না, তাই এইখানে কি হয়েছে, পেসিভে দেওয়া হয়েছে। তাহলে এখানে বিহেভিয়ার মানে আচরণ, আমি যদি বলি এর সিনোনিমটা আমি বলতে পারি কন্ডাক্ট। কন্ডাক্ট মানে কি, আচরণ। কন্ডাক্ট মানে কি, আচরণ। আর লাইফস্টাইল মানে জীবনধারা। লাইফস্টাইল অর্থ কি বলতো? জীবনধারা, জীবনধারা। বুঝতে পারছো? এখন আমি যদি পার্টিসিপেন্টের দিকে, এটা একটা হলো ফ্রেজাল ভার্ব, এন্ডটা হলো এখানে একটা কি, কনজাংশন। এন্ডটা হলো কি বলতো ভাইয়া, কনজাংশন। আমি একটু অন্য কালার দিয়ে দাগিয়ে দিচ্ছি, কনজাংশন। তারপরে দেখো এই যে ট্রানজিশন, দেখো একটু খেয়াল করো, এই ইজটা হলো একটা বি ভার্ব, ইজ হলো একটা কি, বি ভার্ব। অ্যাডোলেসেন্স এটা হলো একটা নাউন, আর পিরিয়ড এটা তো বললাম এটাও একটা কি, নাউন। লাইফও কি একটা নাউন। আর এই হোয়েনটা হলো এইখানে কি, আমি বলতে পারি যে ক্লজ। ক্লজ কিন্তু তিনটা প্রকার হয়। একটা হলো ওই যে তোমার কি, সেন্টেন্সের দিকে যদি আমি খেয়াল করি, সেন্টেন্স কিন্তু তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, সাবঅর্ডিনেট এবং কি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এই যে হোয়েন যুক্ত, এটা হলো পুরাটা একটা কি, পুরাটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা পুরোটা একটা কি, ক্লজ। সো ট্রানজিশন মানে পরিবর্তন। সো এটা হলো কি একটা এইখানে নাউন। এটা হলো কি বলতো, নাউন। চাইল্ডহুড একটা নাউন। কিভাবে নাউন দেখো একটু খেয়াল করো, যেসব শব্দর সাথে হুড যুক্ত থাকবে, ন্যাজ যুক্ত থাকবে, ডম যুক্ত থাকবে, সেগুলোই হলো কি, নাউন। এই নাউন নিয়ে আমরা কি করব বলতো? নাউন নিয়ে আমরা যে সেকেন্ড পার্টের যে ক্লাসগুলো আছে, মূল ক্লাস, সেই ক্লাসে আমরা কথা বলবো। ঠিক আছে, এখন আসো অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু একটু খেয়াল করো, এটা ভালোভাবে বুঝতে হবে তোমাদেরকে। কেন? এই যে দেখো অ্যাকর্ডিং টু, এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তোমাদের এইচএসসি না, অ্যাডমিশনও এইখান থেকে অনেক অনেক কোশ্চেন আসে, অনেকবার এসেছে। এটা ভালোভাবে জানতে হবে। অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে। অ্যাকর্ডিং টু অর্থ কি বলো তো ভাইয়া? অনুসারে। এটার অর্থ কি, অনুসারে। তাহলে কিসের অনুসারে? দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসারে। তাহলে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাটা আসলে কি বলছে দেখো একটু খেয়াল করো। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড। অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল, ইজ আ পিরিয়ড মানে একটা সময়, বা ইজ দ্য পিরিয়ড একটা সময়। তাহলে আমি এখানে বলতে পারি এটা একটা কি, নাউন। এটা একটা কি বলতো, নাউন। আর ইজটা হলো এখানে কি, বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আর এই দাটা হলো কি একটা আর্টিকেল, আর পিরিয়ডটা হলো কি একটা সময়, টাইম বলতে পারি। আমি এখানে কি বলতে পারি, টাইম বা ডিউরেশন। এটার অর্থ কি, পিরিয়ড অর্থ সময়, পিরিয়ড অর্থ কি, সময়, একটা সময়। হুইস যা, দেখো আমি যদি বলি এই যে হুইসের আগে কি বসছে বলতো, পিরিয়ড, একটা নাউন। এটা একটা কি বলতো, একটা নাউন। এই নাউন বা কোনো একটা রিলেটিভ প্রনাউনের আগে নাউন অথবা প্রনাউন বসে। কি বসে বলতো, নাউন অথবা প্রনাউন বসে। সেই নাউনটা যদি কি হয় বলতো ভাইয়া, সিঙ্গুলার হয়। কি হয় বলতো, সিঙ্গুলার হয়। তাহলে এইখানে যে ভার্ব থাকে, সেই ভার্বটাও কি হবে, এই ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে বলতো, সিঙ্গুলার হবে। তোমাদের এটা রাইট ফর্ম অফ ভার্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে
রিলেটিভ প্রনাউনের আগে যদি কি থাকে বলো তো, একটা নাউন অথবা প্রনাউন থাকে। এই নাউন প্রনাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। দেখো পিরিয়ড একটা নাউন, এটা কি সিঙ্গুলার, তাই এখানে কি শেপের সাথে কি হয়েছে? অ্যাজ যোগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, মানে অ্যাডোলেসেন্স হলো একটা সময় হুইচ, যখন শেপস মানে গঠন করা হয়, যা কি করে? হুইচ যা গঠন করে দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস, মানে কি একজন বালক এবং বালিকার ভবিষ্যৎ জীবন গঠন করে। কি করে? একজন বালক এবং বালিকার ভবিষ্যৎ গঠন করে। কিভাবে? দেখো এই সময়কালে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তুমি যদি খুব ভালোভাবে এখন যদি প্রিপারেশন নাও, ভালোভাবে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার ফিউচারটা, তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা। ইউনিভার্সিটির চান্স পেলে ভালো একটা কি জব বা ভালো কোনো কিছু করতে পারবা। বাট এই টাইমটা যদি তুমি নষ্ট করো, তাহলে কি হবে? তুমি ধ্বংস হয়ে যাবা। এই কারণে বলছে যে এই সময়টা একজন বালক এবং বালিকার ফিউচার গঠন করে। সো এই গঠন করা তোমাদের কাজ করতে হবে। সো ওই নেগেটিভের দিকে যাওয়া যাবে না, তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? পজিটিভ কাজ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমি এইখানে এটা কি বলতে পারি বলো তো? একটা রিলেটিভ প্রনাউন, আমি আরপি দিতে পারি, রিলেটিভ প্রনাউন। আর এই রিলেটিভ প্রনাউনের আগে যদি কোনো নাউন প্রনাউন থাকে, সেটাকে বলা হয় কি? অ্যান্টিসিডেন্ট। সেটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। তোমরা এখানে লিখে রাখতে পারো অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট। তারপরে দেখো দ্য ফিউচার অফ গার্লস, এই যে দেখো অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, বাট আমরা সবাই কি অ্যাপোস্ট্রফির ব্যবহারটা জানি কিভাবে? দেখো একটু যদি খেয়াল করো, এই যে নেশনস, এই যে অ্যাপোস্ট্রফির পর এস আছে, কখন অ্যাপোস্ট্রফির পর এস বসবে, কখন বসবে না? যদি শব্দটা কি হয়? প্লোরাল হয়। শব্দটা কি হয়? যদি প্লোরাল হয়, তখন এসের পর অ্যাপোস্ট্রফি হবে। যেমন দেখো বয়েস, বয়েস শব্দটা কি? প্লোরাল। বয়েস শব্দটা কি বলো তো? যদি আমি বলতাম, আমি যদি কি বলতাম বলো তো? আমি যদি বলতাম যে বয়, তারপরে অ্যাপোস্ট্রফি এস, মানে কি? বয়েস মানে বালকের, একজন বালকের বোঝাতো। বাট যদি আমি বলতাম যে বয়েস, এই যে বয়েস দেওয়ার পর অ্যাপোস্ট্রফি দিতাম, তখন বয়েস মানে কি? বালকদের, মানে এখানে প্লোরাল, মানে প্লোরাল যখন হবে তখন এই অ্যাপোস্ট্রফিটা কি বসবে? এস এর পরে বসবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আসো তারপরে দেখি, দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট ইন বাংলাদেশ। মানে দেখো বাংলাদেশে কি আছে? তোমার মতো, তোমাদের মতো কি 28 মিলিয়ন, তোমাদের মতো 28 মিলিয়ন কিশোর কিশোরী আছে বাংলাদেশে। একটু খেয়াল করো, এই যে এইখানে আর কেন হলো? এখানে আর কেন হলো বলতে পারবা? দিয়া, হিয়ার এবং দিয়ার, একটু খেয়াল করো, হিয়ার এবং দিয়ার কখনো সাবজেক্ট হয় না। হিয়ার এবং কি দিয়ার কখনো সাবজেক্ট হয় না। এদের পর কি বসে? একটা ভার্ব বসে। এদের পর কি বসে বলো তো? একটা ভার্ব বসে। তারপরে কি বসে? একটা নাউন অথবা প্রনাউন বসে। এই নাউন অথবা প্রনাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এই ভার্বটা সিঙ্গুলার হবে। এই নাউন এবং প্রনাউনটা যদি কি হয়? প্লোরাল হয়, তাহলে ভার্বটা কি হবে? প্লোরাল হবে। তাহলে একটু খেয়াল করো, আর এর পর কি আছে? 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট। দেখো তো এটা প্লোরাল না? যেহেতু এটা প্লোরাল, সেহেতু এখানে কি হয়েছে? আর হয়েছে। যেহেতু এটা কি প্লোরাল, সেহেতু এখানে কি হয়েছে? আর হয়েছে। এটা কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসে। তাহলে একটু খেয়াল করো, কত মিলিয়ন? খেয়াল করো 28 মিলিয়ন কিন্তু অ্যাডোলেসেন্স আছে। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। কত মিলিয়ন? 28 মিলিয়ন। তারপরে দেখো ইন বাংলাদেশে 30.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, মানে তাদের যে তোমার কি, তাদের 13.7 মিলিয়ন কি বালিকা, অ্যান্ড 40.3 মিলিয়ন বয়েজ, এবং কি 14.3 মিলিয়ন কি বালক। তাহলে বুঝতে পারছো এখানে জিনিসটা, যে এখানে কি বলছে? যে এত মিলিয়ন কি তোমার গার্লস, আর এত মিলিয়ন হলো তোমার বয়েজ, 28 মিলিয়নের মাঝে। এটা তোমরা একটু নোট করে রেখে দিবা, কত মিলিয়ন বাংলাদেশে, কত মিলিয়ন অ্যাডোলেসেন্স আছে, এবং বালিকা অ্যাডোলেসেন্স কতগুলো, এবং বালক অ্যাডোলেসেন্স কতগুলো। এটা তোমরা একটু খাতায় নোট করে রেখে দিবা। ঠিক আছে, আশা করি এতটুক তোমরা বুঝতে পারছো। এখানে যে গ্রামাটিক্যাল ফাংশনগুলো, সেগুলোও তোমরা এখান থেকে ধরতে পারবে। চলো, এইখান থেকে তেমন কোনো ভোকাবুলারি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি অর্থ এবং সিনোনিম সবগুলা লিখে দিয়েছি। তোমাদের কাজ কি জানো ভাইয়া?
হয়তোবা এই ক্লাসগুলো খুবই লং হবে, ক্লাসগুলো কি হবে, খুব লং হবে, কারণ এইখানে এই প্যাসেজগুলো থেকে কিভাবে তোমাদের অ্যাডমিশন এইচএসসিতে কভার করবা এবং কিভাবে প্যাসেজটা ভালোভাবে গ্রামাটিক্যাল ফাংশন সহ এবং যে তোমাদের প্যাসেজগুলো অর্থ কিভাবে পড়তে হবে, ভোকাবুলারিগুলো, সিনোনিম, আমি যে সিনোনিমগুলো তোমাদের এইখানে লিখে দিচ্ছি সেই সিনোনিমগুলো পড়লেই হবে, এর বাইরে কোনো সিনোনিম তোমাদের পড়া লাগবে না, ঠিক আছে? এর বাইরে একটুও পড়া লাগবে না। চলো আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্টে খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, এই যে দুটা ব্যক্তি, একটা মেয়ে এই পাশে আর একটা ছেলে এই পাশে, খেয়াল করছো এইখানে কি লেখা আছে? জেন্ডার ইনইকুয়ালিটি, মানে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্যটা কি? মানে নারী এবং পুরুষদের একটা কিন্তু যে অধিকার থাকে এটা তাদের সম অধিকার দেওয়া হয়নি, মানে অসমতা দেওয়া হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কি, বা অন্যান্য দেশের ক্ষেত্রে খেয়াল করো, বিশেষ করে আগেকার সময় পুরুষরা যা করতে পারতো নারীরা কিন্তু সেটা করতে পারতো না, মানে তাদের সেই সুযোগ ছিল না, মানে তাদেরকে করতে, তাদের সবসময় ঘরের মাঝে থাকতে হতো, ঠিক আছে? এই যে নারীদের যে ইনইকুয়ালিটি, অসমতা, এই অসমতা এখানে আমরা দেখব, বা নারীদের যে কি একটা অবস্থা বা তাদের সিচুয়েশনটা কেমন, তাদের কন্ডিশনটা কেমন, সেটা আমরা এখানে দেখব, ঠিক আছে? চলো দেখো একটু খেয়াল করো, কি দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্ল, কি বলছে? সিচুয়েশন মানে কি? অবস্থা। সিচুয়েশন আমি বলতে পারি কি, সিচুয়েশন মানে কি বলতো? অবস্থা। সিচুয়েশন অর্থ কি জানো? অবস্থা। এর সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? কন্ডিশন। এর সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? কন্ডিশন। খাতায় লিখে রাখো, তোমাদের কোশ্চেন আসবে যে অ্যাডোলেসেন্স গার্লদের বা বালিকাদের কন্ডিশনটা কি, হোয়াট কন্ডিশন, যে কিভাবে এটা কোশ্চেন আসতে পারে, তাদের কন্ডিশনটা কেমন, এটা কোশ্চেন আসবে। তাহলে দেখো, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্ল মানে কিশোর কিশোরীদের অবস্থা ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কিশোর কিশোরীদের অবস্থা ইজ ক্যারেক্টারাইজ মানে চিহ্নিত করা হয়েছে বা বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে। তাহলে দেখো তো এখানে ভাইয়া একটু খেয়াল করো, এখানে ইজ কেন হলো? এইখানে আছে কি অ্যাডোলেসেন্স গার্ল, এখানে কি আছে বলো তো? অ্যাডোলেসেন্স গার্ল, এটা তো প্লোরাল সাবজেক্ট, এটা তো একটা কি প্লোরাল সাবজেক্ট, যেহেতু একটা প্লোরাল নাউন বা সাবজেক্ট বলতে পারো, সাবজেক্টটা যেহেতু এখানে কি প্লোরাল, তাহলে ভার্বটা এখানে কি প্লোরাল হওয়ার কথা না? ভার্বটা এখানে কি প্লোরাল হওয়ার কথা না? প্লোরাল কি হয়েছে? না, হয়নি। কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। কেন সিঙ্গুলার হয়েছে দেখে একটু খেয়াল করো। যখন কোনো একটা সেন্টেন্সে দেখবা কি আছে বলো তো? অপ আছে। এই অপের আগেরটা সবসময় কি হবে বলো তো? সাবজেক্ট হিসাবে ধরতে হবে। অপের আগেরটা কি করতে হবে বলো তো? সাবজেক্ট হিসাবে ধরতে হবে। তাহলে দেখো তো এখানে সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হলো এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট। সিচুয়েশনটা এখানে কি বলো তো ভাইয়া? সিঙ্গুলার। তাহলে যেহেতু এটা সিঙ্গুলার সেহেতু ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। আরেকটা জিনিস খেয়াল কর, এই পুরা সেন্টেন্সটা কি আছে? অ্যাক্টিভে না প্যাসিভে? অবশ্যই কি প্যাসিভে আছে। দেখো বি ভার্বের পর আমরা জানি কি এম ইজ আর ওয়াজ এর কি বি ভার্ব বলা হয়। একটু খেয়াল করো, তোমরা লিখে রাখতে পারো বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হলো কি এম ইজ আর এবং কি ওয়াজ ওয়ার, ঠিক আছে? এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের পর সবসময় কি বসে? এদের পর সবসময় ভার্বের আইএনজি বসে। এদের পর সবসময় কি বসে? ভার্বের আইএনজি বসে। বাট এরপরে কি আছে এখানে দেখো তো, একটু খেয়াল করো, ভার্বের থ্রি দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ এই ক্যারেক্টারাই চিহ্নিত করা হয়েছে, মানে এই যে সিচুয়েশন নিজে এই চিহ্নিতর কাজটি করতে পারতেছে না, নিজে কি করতে পারতেছে না? করতে পারতেছে না। যেহেতু করতে পারে না তাই প্যাসিভ হয়েছে। আর প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি করি? বি ভার্বের পর আমরা মেইন ভার্বে থ্রি করে দেই। বি ভার্বের পর কি করি বলো তো ভাইয়া? মেইন ভার্বে থ্রি করে দেয়। তাই এটা কি হয়েছে? প্যাসিভে আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা একটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, প্যাসিভে। আমাদের ভালো করে গ্রামাটিক্যালগুলো জানতে হবে, ঠিক আছে? দেখো তাহলে কি বলছে? সিচুয়েশন অ্যাডোলেসেন্স গার্ল, বাংলাদেশের যে কিশোরী বালিকাদের অবস্থা ক্যারেক্টারাইজ চিহ্নিত করা হয়েছে বাই দ্বারা, কি দ্বারা? ইনইকুয়ালিটি মানে অসমতা দ্বারা। কি দ্বারা? অসমতা দ্বারা। অ্যান্ড সাব অর্ডিন্যান্স মানে কি? অধীনতা দ্বারা। তাহলে ইনইকুয়ালিটি মানে অসমতা, এটা লিখে নাও, অসমতা, ঠিক আছে? অসমতা। আর সাব অর্ডিন্যান্স মানে কি? অধীনতা। সাব অর্ডিন্যান্স অর্থ কি বলতো? অধীনতা। অধীনতা, এটাকে তুমি বলতে পারো কি? ওবিডিয়েন্স। ওবিডিয়েন্স, ঠিক আছে? ওবিডিয়েন্স মানে বাধ্যবাধকতা, এটা সিনোনিম হিসেবে লিখতে পারো। এটা একটা নাউন, এটা একটা নাউন,
আর এটাও একটা কি বলতো, এটাও একটা নাউন, আর মাঝে এটা হলো কি একটা কনজাংশন। কি করা হয়েছে, অধীন অসমতা এবং অধীনতা দিয়ে কি করা হয়েছে, মানে চিহ্নিত করা হয়েছে। কোথায়, উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, মানে সমাজ এবং পরিবারের মধ্যে কি অসমতা বা অধীনতা দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়েছে। এটা অধিকাংশ অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরা যাদের কি থাকে বলতো, অনেক মেয়ে আছে, মানে বিশেষ করে এইচএসসি স্টুডেন্ট অনেক মেয়ে আছে যাদের যে মানে স্বাধীনভাবে একটা মত প্রকাশ করবে, তাদের এক স্বাধীনতা থাকবে, সেটা কিন্তু নেই। মানে পরিবার যা বলবে, তার বাবা যা বলবে তাই করতে হবে, তার মা যা বলবে তাই করতে হবে, তার বড় ভাই যেটা বলবে সেটাই করতে হবে। যদি বলে তোর পড়াশোনা বন্ধ, তাহলে কি পড়াশোনা বন্ধ। যদি বলে পড়াশোনা কন্টিনিউ করতে হবে, তাহলে কি পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। এমন অনেক শিক্ষার্থী, অনেক মেয়ে আছে বাংলাদেশে, অনেক মেয়ে আছে যাদের এই অধীনতা আছে, মানে তাদের ব্যক্তিগত যে একটা স্বাধীনতা, সেই স্বাধীনতা নেই। অনেক মেয়ে আছে, মানে তারা যে খুব একটা স্বাধীনভাবে পড়াশোনাটা করবে, পড়াশোনাটা একটা চালিয়ে যাবে, বা স্বাধীনভাবে কোনো একটা কাজ করবে, এই কাজ করারও কি তাদের স্বাধীনতাটা নেই। কেন নেই আল্লাহ তাআলাই জানে, আর তাদের বাবা মাটাই জানে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি, মানে তাদের যে পরিবারের মধ্যে আবার অনেক সময় দেখবা যে মেয়েগুলোর বিয়ে হয়ে যায়, মানে ছোটো থাকতে অবস্থা। অনেক মেয়ে গ্রামে, এটা অনেক ঘটে, গ্রামে কি ঘটে জানো, যে দেখবা ক্লাস 9-10 বা 8 কোনো একটা বাচ্চা বিয়ে দিয়ে দিচ্ছে, এবং বিয়ে দেওয়ার পর কি ঘটে, বিয়ে দেওয়ার পর দেখবা ওই যে শ্বশুর বাড়িতে, মানে সে যে একটা কথা বলবে, এই কথার কোনো ভ্যালু থাকবে না, এই কথার কি কোনো ভ্যালু থাকে না। মানে সে একটা কথা বলবে, সেটা কোনো ইম্পর্টেন্ট না, মানে কোনো গুরুত্বপূর্ণ থাকবে না, তাকে সবসময় কোনো ঠাসা করে রাখা হবে। ঠিক আছে, এটা অধিকাংশ ঘটে, বাট সবাই এক না। ঠিক আছে, চলো দেখো, দিস ইনইকুয়ালিটি মানে এই অসমতা, এই অসমতা, এটা একটা নাউন। আর এই দিসটা কি, এটাকে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। ঠিক আছে, এই দিসটা হলো কি ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। ঠিক আছে, যেহেতু নাউনের আগে বসছে, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ কোনগুলো, দিস, দিস। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, দিস, দ্যাট, তারপরে দিস, তারপর হলো কি তোমার দোস। এগুলো হলো কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, বাট এদের পরে যদি ভার্ব বসে সেটা হবে প্রনাউন, আর যদি কোনো নাউনের আগে বসে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে দিস ইনইকুয়ালিটি, এই অসমতা, লিডস টু মানে পরিচালিত করে বা ধাবিত করে, লিডস টু এর সিনোনিমটা হবে, এটা তোমাদের পরীক্ষায় আসে, রেজাল্ট ইন মানে ফলাফল, এর ফলাফলে কি ঘটে বা পরিচালিত করে, লিডস টু মানে পরিচালিত করা, পরিচালিত, পরিচালিত করা। ঠিক আছে, পরিচালিত করা, কি পরিচালিত করে, ওয়াইড স্প্রিড মানে বিস্তৃত হারে, ব্যাপক হারে, ব্যাপক হারে, কি ব্যাপক হারে, কি প্র্যাকটিস মানে ব্যাপক হারে চর্চা করা হয়, অফ চাইল্ড ম্যারিজ মানে বাল্যবিবাহ, অ্যান্ড মার্জিনালাইজেশন প্রান্তিককরণ বা কৌনঠাসা, অর এক্সক্লুশন মানে বর্জন, কি বর্জন, ফর্ম থেকে, হেলথ স্বাস্থ্য থেকে, এডুকেশন শিক্ষা থেকে, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস মানে বিভিন্ন স্বাস্থ্য, শিক্ষা এবং যে অর্থনৈতিক সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, অ্যান্ড vulnerability মানে শিকার হয়, টু ভায়োলেন্স সহিংসতা, অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এই ধরনের শিকারগুলো তারা হয়ে থাকে। কি কি হয়ে থাকে আমরা একটু খেয়াল করি। দেখ, ওয়াইড স্প্রিড মানে হলো বিস্তৃত হারে, তাহলে ওয়াইড স্প্রিড আমরা বলতে পারি ওয়াইড এনজি, ওয়াইড রেঞ্জিন। ঠিক আছে, ওয়াইড রেঞ্জিন মানে ব্যাপক হারে, এটাকে লিখে রাখতে পারো, ব্যাপক, ব্যাপক হারে। ঠিক আছে, ব্যাপক হারে। প্র্যাকটিস মানে কি চর্চা, মানে ব্যাপক হারে কি করে, এই যে যে অধীনতা বা ইনইকুয়ালিটি, এই যে ইনইকুয়ালিটিগুলো এগুলো কি করে পরিচালিত করে, প্র্যাকটিস কি স্যার, চাইল্ড ম্যারেজ মানে বাল্যবিবাহ। দেখবা গ্রাম অঞ্চলে, আমি আগে বলছি কিন্তু তোমাদের গ্রাম অঞ্চলে অধিকাংশ ক্লাস 8 এবং 9-10 বাচ্চা, এবং মানে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত পড়ার সাথে সাথে তারা কি করে, মেয়ে তো বড় হয়ে গেছে, মেয়েরে বিয়ে দিয়ে দে। আর গ্রামের যে প্রতিবেশী যারা আছে তারা কি বলে, আরে মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, এরা তো পড়ানোর কি দরকার, এরা বিয়ে দিয়ে দে। এরকম হয় না, এরকমই কিন্তু ঘটে থাকে। ঠিক আছে, তারপরে দেখো মার্জিনালাইজেশন মানে প্রান্তিককরণ, মানে তারা কি করা হয়, কৌনঠাসা করা হয়, এবং এক্সক্লুশন মানে কি করা, বাদ দেওয়া হয়, বর্জন করা হয়। কি কি থেকে বাদ দেওয়া হয় দেখো তো, হেলথ মানে তার যে স্বাস্থ্য আছে, এই স্বাস্থ্য, তারপরে তার যে শিক্ষা আছে, এই শিক্ষা থেকে বর্জন করা হয়, বাদ দেওয়া হয়। মানে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার যে তোমার কি বলবো, তার যে শিক্ষা,
যে সে পড়াশোনা করতেছে, এটা কিন্তু তার বাদ পড়ে যায়। তারপরে যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে সুযোগ সুবিধা আছে, এই সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়া হয়। এবং vulnerability মানে স্বীকার করা হয়, স্বীকার হয় টু ভায়োলেন্স মানে সহিংসতা, অ্যান্ড কি সেক্সুয়াল অ্যাবিউজ এবং বিভিন্ন ধরনের যৌন হয়রানির শিকার হয়। খেয়াল করছো? তাহলে আমি এইখানে যদি বলি মার্জিনালাইজেশন মানে কৌণ ঠাসা বা প্রান্তিককরণ, কৌণ ঠাসা, আর এক্সক্লুশন মানে হলো বর্জন বা বাদ দেওয়া, ঠিক আছে? হেলথ মানে স্বাস্থ্য, এডুকেশন মানে শিক্ষা, ইকোনমিক মানে অর্থনৈতিক, এটা তোমাদের এমসিকিউ আসতে পারে। ইকোনমিক মিনস তোমরা এখানে কি দেখাবা? ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল, ঠিক আছে? ফিনান্সিয়াল। অপরচুনিটিস মানে কি? সুযোগ সুবিধা। এটা এইখানে ইকোনমিক হলো এটা একটা অ্যাডজেক্টিভ, আর অপরচুনিটিস হলো নাউন, সুযোগ সুবিধা। এক্সক্লুশন এটা হলো নাউন, এটাও হলো নাউন। মার্জিনালাইজেশনও কি বলতো? নাউন, ঠিক আছে? তারপরে দেখো vulnerability, এটা হলো একটা নাউন, vulnerability নাউন। আর টু ভায়োলেন্স মানে সহিংসতা, এটা একটা ইনফিনিটিভ। আর অ্যাবিউজ মানে দুর্ব্যবহার, তাহলে এখানে তুমি বলতে পারো মিস ইউজ, ঠিক আছে? এটাকে তুমি বলতে পারো মিস ইউজ। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। চলো পরের স্লাইডে আমরা চলে যাই। দেখো এই যে টুকটুকে একটা সুন্দর একটা মেয়ে দেখতেছো, কি মানে খুব নিরহ চেহারা, মানে কত বছর হবে? 12, 13 বা 14 বছর হবে মেয়েটা। এরকম কিন্তু তোমাদের গ্রামও আছে। এই ছোটো ছোটো বাচ্চারা, মানে ছোট্ট ছোটো কিউট বাচ্চারা, ধরতে গেলে বাচ্চাই তারা, তাই না? এই বাচ্চাদের সুন্দর কোমলমতি মেয়েদের, যাদের কি করা দরকার? পড়াশোনা করা দরকার, তারা ভালো কিছু করা দরকার, তারা দেশের জন্য ভালো কিছু করবে। বাট তাদেরকে এই ছোটো বয়সে এই যে কোমল চেহারা একটা মেয়েটাকে কি করা হচ্ছে? বিয়ে দেওয়া হচ্ছে। বাট এই এত ছোটো বয়সে কেন বিয়ে? ঠিক আছে, এরকম কিন্তু আমাদের গ্রামে ঘটে থাকে। মানে আমাদের গ্রামে, আমাদের প্রত্যেকটা গ্রামে এই ধরনের ঘটনাগুলো কি ঘটে থাকে। বুঝতে পারছো? চলো দেখো আমরা একটু খেয়াল করি। ইন বাংলাদেশ মানে বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারিজ মানে বৈধ বিবাহর বয়স। লিগাল মানে কি বলতো? বৈধ, লিখে রাখো বৈধ। এর সিনোনিমে আসতে পারে লফুল, ঠিক আছে? এর সিনোনিম কি আসতে পারে? লফুল। এজ মানে কি? বয়স। অফ ম্যারিজ মানে বিবাহর বয়স, অফ বিবাহের বয়স। একটা জিনিস খেয়াল করো, কি হয় দেখো, ইজ মানে হয় কত। এখন এখানে বলতে পারো যে এইখানে কি হলো? বার্বটা কি হলো? ইজ হলো, কারণ এই যে দেখো অফ আছে, অফের আগে কি? লিগাল এজ, এটা একটা সিঙ্গুলার, তাই এখানে বার্বটা কি হয়েছে? সিঙ্গুলার। বয়স 18 ফর গার্লস মানে মেয়েদের জন্য কত? 18 বছর। মেয়েদের জন্য কত বছর? 18 বছর। অ্যান্ড 21 ফর বয়েজ, এবং কি ছেলেদের জন্য কত বছর? 21 বছর। এই যে মেয়েদের জন্য যে 18 বছর এবং ছেলেদের জন্য যে 21 মানে 21 বছর, এর আগেই কি মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। এবং অধিকাংশ মেয়েরা কি হচ্ছে? মানে দেখবা শ্বশুর বাড়িতে যায় অনেক নির্যাতনের শিকার হচ্ছে, যৌতুকের শিকার হচ্ছে, এবং বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হচ্ছে। এটা আমাদের সমাজে রহরহ ঘটে যাচ্ছে, জানো? তোমরা যারা গ্রামে থাকো, যারা গ্রামে বড় হয়েছে, তারা কিন্তু এটা তোমরা অনেকেই জানো। দেখো খেয়াল করো, হাউএভার যাই হোক, 33% মানে 33% অফ অ্যাডোলেসেন্স গার্ল মানে কি? এই কিশোরী কন্যারা মানে কিশোরী কন্যারা মানে 33% কিশোরী কন্যারা আর কি? আর মেরিড মানে বিবাহ করে বিফোর দ্য এজ অফ কি? 15 মানে এই যে বিবাহ যে হচ্ছে, এই বিবাহের 33% মেয়েরা কি করতেছে? মানে 18 বছর হওয়ার আগে, মানে তারা 15 বছর হওয়ার আগেই 33% মেয়েরা কি করতেছে? বিবাহ করতেছে। 33% কি করতেছে? বিবাহ করতেছে। অ্যান্ড 60% বিকাম মাদার্স, এবং কি হচ্ছে? 60%, ওই 33% যে বিবাহ হচ্ছে, ওই 33%-এর মাঝে যে 60% আছে, ওই 60% কি হচ্ছে? মা হয়ে যাচ্ছে বাই দ্য এজ অফ 19। তাহলে দেখো একটু খেয়াল করো, 15 বছরের আগেই 33% কি হয়ে যাচ্ছে? বিয়ে হয়ে যাচ্ছে। এবং 60% কি হয়ে যাচ্ছে? 19 বছরের আগেই মা হয়ে যাচ্ছে। দেখ, একটা ছোট বয়সে তার যদি মা হয়, তার যদি সন্তান হয়, তার তো নানান ধরনের সমস্যা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সে তো সন্তান ধারণের ক্ষমতা তার থাকতে হবে। এই কারণে দেখবা অনেক মেয়ে কি গর্ভকালীন বা গর্ভনিরোধের সময় বাচ্চা মারা যায়, মেয়ে মারা যায়। তারপরে দেখবো কোনোভাবে হলো ছেলে বা বাচ্চাটা কি ভালো হয়নি, বা মানে স্বাস্থ্যবান হয়নি। তারপরে দেখবা অনেক সময় মেয়েটা বিভিন্ন ধরনের রোগের সমস্যায় ভুগে, রক্ত স্বল্পতায় ভুগে, বিভিন্ন ধরনের অনেক মেয়েদের এই সমস্যাটা হয়ে থাকে, যেটা আমরা এখনো বুঝি না, বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটা বুঝলাম,
ঠিক আছে। এখানে বিকাম যদি আমি বলি, এটা বিকাম হলো একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, বিকাম হলো একটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর এগুলো জানো ইন বাংলাদেশ, আমি যদি বলি এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর বাংলাদেশটা নাউন, লিগাল। এইজটা হলো এখানে একটা নাউন, এইজটা হলো কি একটা নাউন, আর লিগাল মানে লিগাল হলো এখানে একটা অ্যাডজেক্টিভ, লিগাল হলো কি একটা। আর যেগুলোর তোমার সিনোনিম লাগবে সেগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি, যেগুলো লাগবে না সেগুলো আমি লিখে দিচ্ছি না, ঠিক আছে, মানে সবগুলোর আমাদের পড়ার দরকার নেই। আর এই যে হাউ ইভার, এটা হলো একটা অ্যাডভার্ব বা আমি বলতে পারি কানেক্টর বলতে পারি, ঠিক আছে। কানেক্টর কিভাবে শুরু হয় তোমরা তো জানো, কানেক্টর এবং কনজাংশনের মধ্যে একটা পার্থক্য আছে। কি? কানেক্টর শুরুতে বসে, একটা সেন্টেন্সের শুরুতে বসে কমা দিয়ে বসে। মানে কানেক্টর কিভাবে বসবে দেখো, এই যে একটা কানেক্টর এখানে বসবে কমা দিয়ে, এইখানে কি থাকবে, সেন্টেন্স থাকবে, এইখানে কি থাকবে, সেন্টেন্স থাকবে। অথবা বসতে পারে কি, এইখানে বসবে, এইখানে কি থাকবে, একটা সেন্টেন্স থাকবে, কমা বসবে, এইখানে কি বসবে, কানেক্টর বসবে, এখানে কমা বসে, এইখানে একটা সেন্টেন্স হবে। বাট কনজাংশনটা কি, কনজাংশন বসবে, এইখানে একটা সেন্টেন্স, এইখানে কনজাংশন বসবে, আর এইখানে একটা সেন্টেন্স থাকবে। এই দুটা সেন্টেন্সকে কি করে যুক্ত করে, দুটা সেন্টেন্সকে কি করে যুক্ত করে, বুঝতে পারছো? তারপরে দেখো রিসার্চ ফাইন্ড, মানে কি গবেষণায় দেখা গেছে যে রেডুলেসেন্ট, মানে কি কিশোর কিশোরীরা, উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত কিছু কিশোর কিশোরী আছে, অ্যান্ড ফ্রম মোর আফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং যারা কি ধনী পরিবার থেকে এসেছে, যারা কি ধনী পরিবার থেকে এসেছে, টেন টু মানে ঝুঁকে বা পিছু পিছু হটে ওর দিকে, টু মেরি, টেন টু মেরি অ্যাট দ্য লেটার এজ, মানে কি, মানে দেরি করা, মানে দেরি করে বিয়ে করে, এক কথায় যারা কি উচ্চশিক্ষিত কিশোর কিশোরীরা এবং উচ্চশিক্ষিত কিশোর কিশোরী এবং ধনী পরিবার থেকে কি যে কিশোর কিশোরীরা, তারা কি করে দেরিতে বিবাহ করার দিকে ঝুঁকে। আসো একটু খেয়াল করি, দেখো তাহলে এটা কি গবেষণায় দেখা গেছে, ঠিক আছে, গবেষণায় দেখা গেছে। এইখান থেকে একটা সিনোনিম খুবই গুরুত্বপূর্ণ, আফ্লুয়েন্ট, মানে কি ধনী পরিবার। আফ্লুয়েন্ট অর্থ কি ধনী, এক কথায় এটা সিনোনিম আসতে পারে অয়েল অফ, অয়েল অফ একটা হতে পারে, অয়েল অফ, আর একটা হতে পারে কি রিচ, তারপরে কি হতে পারে অয়েল দি, এগুলো সব লিখে রাখতে হবে, অয়েল দি, ঠিক আছে, মানে সমৃদ্ধ। আর টেন টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, টেন টু মানে এটা একটা কি এপি, লিখে রাখো এপি, মানে টেন টু মানে জুকা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এট রেজ অফ লেটার রেজ মানে দেরি করা বয়সে। তারপরে দেখো বয়েস, হাউএভার, এই যে এটা হলো একটা কি কানেক্টর বা কনজাংশন বা অ্যাডভার্ব বলতে পারো, ঠিক আছে। বয়েস, বিকাম মানে কি প্রস্তুত থাকে, বিকাম হয় কি হয়, রেডি মানে প্রস্তুত হয়, ফর ম্যারিজ বিবাহের জন্য, অনলি আফটার সেভারেল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়ংস অ্যাডাল্টহুড, মানে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে অ্যাডোলেন্সের মাঝামাঝি কিছু সময়ের মাঝেই তারা কি বিবাহের জন্য প্রস্তুত থাকে। এইখান থেকে একটা জিনিস আমাদের দেখতে হবে, রেডি ফর, রেডি ফর এটার অর্থ কি বলতো, প্রস্তুত হওয়া, প্রস্তুত হওয়া মানে প্রস্তুত হওয়া। আমি বলতে পারি কি প্রিপেয়ার, আমি বলতে পারি কি বলতো প্রিপেয়ার, মানে কি প্রস্তুত হওয়া। এটা প্রশ্ন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট বা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা কি বুঝতে পেরেছো। আমরা বাকি অংশটুকু একটু চলে যাই, বেশি লং করাটা ঠিক হবে না। এইখানে যে এটা দেখতেছো, এই যে এটা এটা একটু, এই যে আমি এইখানে যে প্যারাটা আছে, এই প্যারাটা একটু খেয়াল করো। এই প্যারাটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হলো কিসের জন্য জানো, ফ্লোচার্ট, ফ্লোচার্ট, তারপরে সামারি, ফ্লোচার্ট এবং সামারি, এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট এবং সামারির জন্য। আর এই পুরো প্যাসেজটা কি এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ শর্ট করে মানে সিন প্যাসেজ 1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিন প্যাসেজ 1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, হোয়েন আ গার্ল গেট ম্যারিড, যখন একজন কিশোরী কন্যার কি হয়, বিবাহ হয়, যখন আ গার্ল গেটস, গেটস হলো একটা কি বার জানো, একটা লিঙ্কিং ভার্ব, অথবা আমি বলতে পারি একটা কোয়াজেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব অথবা কোয়াজেটিভ ভার্ব। আর এই গেটের পর সবসময় কি হয়, ভার্বে 3 হয়, এটা একটা কি ভার্বে 3, কিসের জন্য হয়েছে, যখন একজন কন্যার বিয়ে হয়, মানে বিয়েটা কারো দ্বারা হয়। সে ইউজুয়ালি ড্রপস, একটু খেয়াল করে এই যে ইউজুয়ালি, কোনো সেন্টেন্সে যদি দেখো অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি এগুলা যদি থাকে সেটা প্রেজেন্ট টেন্স। তাই দেখো এইখানে কি হয়েছে, ড্রপস আউট, এই যে শিটা যেহেতু সিঙ্গুলার, তাই এইখানে কি এই ভার্বের সাথে এস হয়েছে।
আর ড্রপস আউট অর্থ জোরে পড়া। ড্রপস আউট অর্থ কি বলো তো? জোরে পড়া। এটা একটা কি ভার্ব? গ্রুপ ভার্ব। এটা একটা কি ভার্ব? গ্রুপ ভার্ব, ঠিক আছে? বা ফ্রেজাল ভার্ব। তারা কি করে? জোরে পড়ে। বা আমরা বলতে পারি কুইট মানে ত্যাগ করে, বা লিভ আউট বলতে পারি। অফ স্কুল, স্কুল থেকে। অ্যান্ড বিংস এবং কি করে? বিগিন শুরু করে। ফুল টাইম ওয়ার্ক মানে কি? মানে ফুল টাইম কাজ শুরু করে। ইন হার লোস হাউস হোল্ড মানে তার শ্বশুর বাড়িতে। অর্থাৎ যখন একটা কন্যার, যখন দেখবা ক্লাস 9-এ বা 10-এ পড়া, বা তোমাদের ব্যাচমেটে যারা একজন মেয়ের কি হলো? বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর সে তো আর পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। তার কি হয়? কলেজ বা স্কুল বাদ চলে যায়। সে কলেজ বা আর স্কুলে যায় না। তারপর ফলে কি হয়? তার শ্বশুর বাড়িতে সে কি ফুল টাইম কাজ করা শুরু করে। তাদের যে যে কাজগুলো থাকে সবগুলা সে কাজ করা শুরু করে। তারপরে দেখো, ইন দ্য লস হাউস মানে তার শ্বশুর বাড়িতে। কোথায়? তার শ্বশুর বাড়িতে। এটা আমি বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা একটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ তোমরা কিভাবে পাবা? যখন কোনো একটা সেন্টেন্সকে হোয়াই, হোয়েন, তারপরে কি হাউ এবং হোয়ার দ্বারা কোশ্চেন করে আনসার পাবা, সেটাই হলো কি? অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন অ্যাডভার্বিয়াল ক্লজ কি? ক্লজ হতে হলে তোমাকে কি থাকতে হবে? একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনিট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে বলো তো ভাইয়া? ফাইনিট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনিট ভার্ব থাকতে হবে। আর ফ্রেজ কি? যেটা কি একগুচ্ছ শব্দ ওয়ার্ড। যেমন দেখো, ইন দ্য লোস হাউস একটা একগুচ্ছ শব্দ এখানে, ঠিক আছে? শি ইজ মার্জিনালাইজড। শি ইজ কি বলো তো? মার্জিনালাইজড মানে সে সেখানে কি হয়? কৌণ ঠাসা হয়। কৌণ ঠাসা, ঠিক আছে? কৌণ ঠাসা করে রাখা হয়। মার্জিনালাইজড মানে তাকে কি করা? তার কোনো গুরুত্বই দেওয়া হয় না। মানে আমি সিনোনিম হিসাবে এখানে বলতে পারি নট ইম্পর্ট্যান্ট। নট ইম্পর্ট্যান্ট, এটা লিখে রাখতে পারো। নট ইম্পর্ট্যান্ট মানে তার কোনো গুরুত্ব থাকে না। শি বিকামস ভুলনারেবল সে কি হয়? শিকার হয়। টু অল ফর্মস অফ অ্যাবিউস মানে সকল ধরনের অব্যবহার বা অপব্যবহারের বা দুর্ব্যবহারের শিকার হয়। ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত। কি অন্তর্ভুক্ত? ডাউরি রিলেটেড ভায়োলেন্স মানে কি? যৌতুক সম্পর্কিত যে সহিংসতা আছে সেগুলোর সাথে সম্পর্কিত হয়। দেখো, একটা মেয়ে যখন বিবাহ হয়ে যায়, ওই বিবাহের পর শুধু যে তার দিয়ে ফুল টাইম কাজ করা শুরু করে এটাই না। এমনও জায়গায় আছে গ্রামে, এমন একটা পর্যায়ে দেখবা যেখানে কি যে 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম কি করতে হবে? যৌতুক দিতে হবে। অনেক পরিবারে কি আমাকে R15 মোটর সাইকেল দিতে হবে, আমার বাসায় যত মানে আলমারি, খাট, সুকেস, বাস্ক যা লাগে সব দিতে হবে। ওই যে মেয়ের পরিবারটার দিকে একটু খেয়াল করো। ওই মেয়ের পরিবারে কি যে তাদের যে কি অবস্থা, সেই অবস্থার কোনো বিষয় না। তাদের অবস্থা যতই খারাপ হোক, ওই ছেলেকে মোটর সাইকেল, বিভিন্ন সরঞ্জাম এগুলো তাকে দিতে হবে। মানে এবং কি অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ের পরবর্তীতে যে পর্যন্ত তারা দিছে, সবগুলো দেওয়ার কথা সবগুলো দিছে, কিন্তু তার পরবর্তীতে এই যৌতুক তারা কি করে? মানে তাদের আরও ডিমান্ড থাকে, মানে চাহিদা বাড়তেই থাকে, ঠিক আছে? তারপরে ইন বাংলাদেশ মানে বাংলাদেশে, ইট ইজ স্টিল কমন ফর ব্রাইডগ্রুম ফ্যামিলি টু পে ডাউরি মানে কি? এটা একটা কমন বিষয়, মানে সাধারণ বিষয়। কমন বিষয় মানে একটা অ্যাজ ইউজুয়াল, আমি এটাকে সিনোনিম হিসাবে বলতে পারি ইউজুয়াল মানে সাধারণ একটা বিষয়। কি বিষয়? ব্রাইডস ফ্যামিলি মানে কনে পরিবার টু পে মানে ডাউরি। ডাউরি কি করা? প্রদান করা। টু পে এটা হলো একটা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ বলতে পারো। এটা একটা কি? ইনফিনিটিভ কি মানে? দেখবা টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। টু এর পর সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তারপরে দেখো, ডিসপাইট মানে সত্য। কি সত্য? দ্য প্র্যাকটিস বিং ইললিগাল মানে কি? এটা অবৈধ হওয়া সত্ত্বেও। ইললিগাল মানে কি? অবৈধ। এটা তোমার কোশ্চেন আসতে পারে। এর সিনোনিমটা কি? আনলফুল। এটার সিনোনিম আসতে পারে, ঠিক আছে? আনলফুল মানে কি? অবৈধ। মানে এটা অবৈধ হওয়া সত্য, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে গ্রামাটিক্যাল জানতে পারো, ডিসপাইট এবং ইনস্পাইট অফ। ডিসপাইট এবং ইনস্পাইট অফ এর পর কি বসে জানো? একটা ফ্রেজ বসে সবসময়। যেমন প্র্যাকটিস বিং ইললিগাল, এটা একটা ফ্রেজ। এতটুকু তোমরা বুঝছো? আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। এখানে সিনোনিম যেগুলো ছিল সেগুলো আমি তো বলেই দিলাম।
তারপরে দেখো ডাউরি ডিমান্ডস মানে কি যৌতুকের চাহিদা। ক্যান, এই যে ক্যানটা কি বলো তো কোন ধরনের ভার্ব? ক্যানটা হলো মডাল ভার্ব। ক্যানটা কি ভার্ব? মডাল ভার্ব। আর এই মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তা এই দেখো এই যে কন্টিনিউ, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। কন্টিনিউ মানে কি বলো তো? চালিয়ে যাওয়া। সো এই ডাউরি ডিমান্ডস মানে যৌতুকের চাহিদা ক্যান অলসো কন্টিনিউ মানে চলতেই থাকে আফটার ওয়েডিং মানে বিবাহের পরবর্তী সময়েও কি চলতে থাকে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড মানে কি একটা কনে পরিবারের জন্য, ইভেন ইফ হার লস আর সাপোর্টিভ এবং যদি তার শ্বশুর শাশুড়ি কি হয়? সাপোর্টিভ মানে সমর্থক। সাপোর্টিভ অর্থ কি বলতো? সমর্থক। মানে তার যদি সমর্থকও থাকে, আমি এখানে বলতে পারি মানে হেল্পিং বলতে পারি বা হেল্পার বলতে পারি, হেল্পার বলতে পারি বা হেল্প বলতে পারি, সাহায্যকারী হয়। দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক মানে সেইখানে কি থাকে বলতো? সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ। সিগনিফিক্যান্ট অর্থ কি বলতো? গুরুত্বপূর্ণ। এটা আমি সিনোনিম হিসেবে বলতে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট বা আমি বলতে পারি ক্রুশিয়াল, ক্রুশিয়াল, ঠিক আছে? আমি কি বলতে পারি এখানে? ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ কি থাকে? হেলথ রিস্ক মানে স্বাস্থ্য ঝুঁকি থাকে। ইন টার্মস অফ প্রেগনেন্সি, ইন টার্ম অফ মানে কি ক্ষেত্রে বা বিষয়ে, ক্ষেত্রে বা বিষয় কি থাকে? প্রেগনেন্সির ক্ষেত্রে কি থাকে? ঝুঁকি থাকে। অ্যান্ড চাইল্ড বার্থ এবং কি শিশু জন্মের সময় ঝুঁকি থাকে। এখানে জিনিসটা বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝছো, বাট বোরিং লাগতে পারে। আমি আবার বলতেছি, মানে এখানে বলছে যে যৌতুকের যে চাহিদাটা, এই চাহিদাটা বিবাহের পরবর্তী সময়েও কি চলতে থাকে। এটা আমাদের সমাজে ঘটতেছে এবং মানে আগেও ঘটছে, এখনো কি ঘটতেছে। তার পরবর্তীতে দেখবা মানে একটা কনে পরিবারের জন্য তার শ্বশুর শাশুড়ি যদি তার সাপোর্টিভ হয়, এই ছোট বয়সে মানে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে মানে বাল্য বিবাহের ক্ষেত্রে কি হয় দেখবা, ওই যে প্রেগনেন্সির মানে যখন গর্ভধারণ করে ওই সময় তারা বিভিন্ন ধরনের সমস্যা হয়, স্বাস্থ্য ঝুঁকি থাকে। এবং যখন শিশু জন্মগ্রহণ করে তখনই কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। চলো আমরা আবার পরবর্তীগুলো একটু দেখি। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইড মানে অধিকাংশ, মেজরিটি বলতে বলো কি অধিকাংশ, বা আমি দ্য গ্রেটার পার্ট, এটা তোমাদের একটা এমসিকিউ আসে, দ্য গ্রেটার পার্ট, এটা লিখে রাখতে পারো, গ্রেটার পার্ট, ঠিক আছে? গ্রেটার পার্ট এটা তোমাদের মানে বলতে পারে যে মেজরিটি মিনস, এটা এমসিকিউ তোমাদের আসছে একটা কোশ্চেনে। তো দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইড মানে অধিকাংশ কিশোর কনে পরিবার, অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ এবং তাদের পরিবার, আনইনফর্মড মানে কি তারা মানে অনভিজ্ঞ থাকে। কি থাকে? অনভিজ্ঞ। আমি এটা সিনোনিম হিসেবে কি বলতে পারি? ইগনোরেন্ট, ইগনোরেন্ট মানে অশিক্ষিত, এক কথায় অনভিজ্ঞ। আনসাফিসিয়েন্টলি ইনফর্ম মানে অপর্যাপ্ত, মানে পর্যাপ্ত পরিমাণ তাদের কি থাকে না? জানা থাকে না। কি সম্পর্কে? অ্যাবাউট রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ মানে কি প্রজনন স্বাস্থ্য। রিপ্রোডাক্টিভ অর্থ কি বলতো? প্রজনন, প্রজনন, প্রজনন হেলথ স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে। অ্যান্ড কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন অর্থ গর্ভনিরোধ। কন্ট্রাসেপশন অর্থ কি বলতো? গর্ভনিরোধ, গর্ভনিরোধ, গর্ভনিরোধ। অর্থাৎ এখানে বলছে যে যদি তাদের ওই সমর্থকও থাকে তাদের হেলথ রিস্ক থাকে। এবং মেজরিটি অ্যাডোলেন্সের যে কন্যারা আছে তাদের ফ্যামিলি কি থাকে? অনভিজ্ঞ থাকে এবং কি খুব কম জানে কি সম্পর্কে? যে রিপ্রোডাক্টিভ হেলথ মানে তাদের প্রজনন যে স্বাস্থ্য, যখন যে তাদের সন্তান হয় বা যখন গর্ভবতী হয় তখন এই যে স্বাস্থ্যটা, এই স্বাস্থ্য সম্পর্কে তাদের জ্ঞান খুবই কম থাকে, বিশেষ করে গ্রামের ক্ষেত্রে, ঠিক আছে? এবং যখন এই যে গর্ভনিরোধ হয়ে যায়, অনেক দেখবা পরিবারে কি হচ্ছে? গর্ভনিরোধ হয়ে যাচ্ছে, মানে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি? মানে তাদের অনভিজ্ঞতার কারণে, ঠিক আছে? তারপরে দেখো দ্য ম্যাটারনাল মোরালিটি রেট মানে ম্যাটারনাল মানে মাতৃ মৃত্যু হার, রেট মানে হার, মোরালিটি মানে মাতৃ মৃত্যু হার ফর অ্যাডোলেসেন্ট মানে কিশোর কিশোরীর, ইজ ডাবল মানে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে দ্য ন্যাশনাল রেট মানে জাতীয় মৃত্যুর হারের থেকে মাতৃ মৃত্যুর হার কি? ডাবল। বুঝতে পারছো? আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে আসো আমাদের এটাই মনে হয় আর একটা আছে, ঠিক আছে?
আমরা তো এটা পড়ে ফেলছি, এটা আমরা একটু খেয়াল করি। আমরা এটা একটু দেখি, এখানে কি আছে দেখো, কত সুন্দর কিশোর কিশোরীর কি করতেছে, বন্ধু বান্ধবরা। এটাও তো তোমরা কি করো কলেজে, এরকম যে কিশোর কিশোরী আছো তোমরা, যারা কিশোর কিশোরী, বিশেষ করে এইচএসসি যারা আছো, তোমরা কিন্তু এরকম এই যে গলাগলি ধরে সুন্দর করে হাঁটাহাঁটি করো। কিন্তু এই হাঁটাহাঁটিটা একটু কম করতে হবে। কেন কম করতে হবে? কারণ দেখো তোমাদের কিন্তু এইচএসসি, তোমাদের এটা একটা টার্নিং পয়েন্ট। মানে এই সময়টা তোমাদের একটা টার্নিং পয়েন্ট, একটা এমন এক সময় যে সময়টা কোনোভাবে নষ্ট করা যাবে না। তোমাদের কি করতে হবে? খুব সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে। কেন সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে? কারণ তোমাদের এইচএসসি এক্সামের পর, তোমাদের সবথেকে বড় একটা পরীক্ষা থাকে, সেটা হলো ইউনিভার্সিটি পরীক্ষা। সেইখানে তোমাকে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে কি করতে হবে? এই যে এই ধরনের ঘোরাঘুরি বন্ধ করতে হবে। মানে খুব ঘুরলেও তোমাকে কি করতে হবে? কম করতে হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো একটু খেয়াল করো, এই প্যারাটা একটু খেয়াল করো। এই প্যারাটা তোমাদের ফ্লো চার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্যারাটাও তোমাদের ফ্লো চার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। When adolescent girls are pulled out, দেখো adolescent girl মানে কিশোরী কন্যারা, আর পুল আউট যখন জোরে যায়, পুল আউট অর্থ জোরে পড়া, পুল আউট অর্থ কি বলতো? জোরে পড়া। আচ্ছা খেয়াল করো, এই যে পুল আউট অর্থ কি বলতো? পুল আউট অর্থ জোরে পড়া। পুল আউট অর্থ কি? জোরে পড়া। তাহলে হয় যখন অ্যাডোলেসেন্ট গার্ল পুল আউট অফ স্কুল, মানে স্কুল থেকে জোরে পড়ে, আইদার ফর ম্যারিজ মানে বিবাহের জন্য, অর ওয়ার্ক মানে কাজের জন্য। মানে তাহলে এখানে কোশ্চেন আসতে পারে, কিসের জন্য অ্যাডোলেসেন্স কিশোরীরা, কন্যারা জোরে পড়ে স্কুল থেকে? হয় তাদের বিবাহের জন্য, না হয় কিসের জন্য? কাজের জন্য। দে অফেন লস, যখন তারা জোরে পড়ে, দে অফেন লস মানে কি? তারা হারিয়ে ফেলে। অফেন এটা একটা কি? এখানে একটা অ্যাডভার্ব। অফেন হলো একটা অ্যাডভার্ব, পুল আউট হলো ফ্রেজাল ভার্ব। দে অফেন লস তারা কি করে? হারিয়ে ফেলে। দেয়ার মোবিলিটি মানে তাদের সক্ষমতা। মোবিলিটি অর্থ গতিশীলতা বা সক্ষমতা, গতিশীলতা, ঠিক আছে? গতিশীলতা। তাহলে আমি এর সিনোনিম বলতে পারি মুভমেন্ট, ঠিক আছে? মুভমেন্ট, এটা লিখে নিও, তোমাদের এমসিকিউ আসে এটা। তাহলে তারা কি করে? হারিয়ে ফেলে তাদের মুভমেন্ট বা গতিশীলতা হারিয়ে ফেলে। ডিয়ার ফ্রেন্ডস তাদের বন্ধু বান্ধব হারিয়ে ফেলে। অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস এবং তাদের যে সামাজিক মর্যাদা আছে, এই সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। মানে যখন একটা কন্যা ক্লাস 9 অথবা 10-এ কি হয়ে যায়? বিবাহ হয়ে যায়, তখন সে স্কুল থেকে বাদ পড়ে যায়। তখন কি তার যে একটা গতিশীলতা আছে, এই গতিশীলতা সে কি করে? হারিয়ে ফেলে। তারপরে তার যে বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধবেরও কিন্তু হারিয়ে ফেলে। এবং তার যে তোমার যে সামাজিক একটা মর্যাদা, সেটাও কিন্তু হারিয়ে ফেলে। তারপরে দেখো, দ্য লেক অফ মোবিলিটি মানে এই গতিশীলতার অভাব অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্ল মানে কিশোরী কন্যাদের মাঝে এই গতিশীলতার অভাব। অলসো কার্টেলস মানে সংকুচিত করে। মানে কি করে? কার্টেলস অর্থ সংকুচিত করা, এটা লিখে রাখতে পারো, সংকুচিত করা, সংকুচিত করে। দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস মানে তাদের অর্থনৈতিক এবং যে নন ফর্মাল মানে অনানুষ্ঠানিক যে শিক্ষা, এই শিক্ষার সুবিধাগুলো তাদের কি করে? সংকুচিত করে ফেলে। মোবিলিটি, আমি যদি গ্রামাটিক্যাল ফাংশনগুলো একটু বলি, তাহলে এখানে তোমরা অবশ্যই জানো যে এখানে লেকটা হলো কি একটা নাউন, মোবিলিটি একটা কি নাউন, মোবিলিটি একটা নাউন। অ্যাডোলেসেন্ট গার্ল এটা গার্লস হলো কি একটা নাউন, কমন নাউন, এটা জানো। কার্টেলস হলো ভার্ব, দেয়ার হলো কি তোমার পসেসিভ, দেয়ার হলো কি বলো তো? পসেসিভ। ইকোনমিক হলো একটা অ্যাডজেক্টিভ, এইখানে দেয়ার যেহেতু পসেসিভ, এইখানে হ্যাঁ ইকোনমিক হলো অ্যাডজেক্টিভ। তারপর এডুকেশনাল এটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর অপরচুনিটিস হলো একটা কি? নাউন। মরিবার যাই হোক, এটা একটা কি? অ্যাডভার্ব বা কানেক্টর। দে লেক মানে তাদের কি আছে? অভাব আছে। কিসের অভাব আছে? ইনফরমেশন মানে তথ্যের অভাব আছে। কিসের? কোন তথ্যের অভাব আছে? দ্য হেলথ ইস্যু মানে স্বাস্থ্য সম্পর্কে, হেলথ ইস্যু মানে তাদের স্বাস্থ্য সম্পর্কে কি আছে? তাদের ইনফরমেশনের অভাব আছে। অ্যাকর্ডিং টু এটা কিন্তু বলে দিছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যার অর্থ কি? অনুসারে। আর স্টাডি মানে একটা গবেষণার অনুসারে। অনলি অ্যাবাউট 3 in 5 মানে 5 ভাগের 3 জন। অ্যাডোলেসেন্ট মানে
5-এর 3 জন কিশোর কিশোরী কি হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি, মানে 5 জনের 3 জন, মানে 5 জনের 3 জন কি মাত্র কি শুনেছে, কি শুনেছে, এইচআইভির কথা। আমরা অধিকাংশ এখনো তোমরা যারা এইচএসসি পেয়েছো তোমরা অনেকে কি এইচআইভি সম্পর্কে জানো না। এইচআইভি যে একটা ভাইরাস, এইডস, এই সম্পর্কে তোমরা জানো না। সো এই যে 5 জনের 3 জন মানে কি জানেই না। তারপরে দেখো ইট অলসো রিপোর্টেড, মানে এটা আরও কি করা হয়েছে, প্রতিবেদন করা হয়েছে, মানে তুলে ধরেছে দ্যাট যে মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্ল, এবং কি মানে 55%, মানে 50% অ্যাডোলেসেন্ট কিশোরীরা আর আননিউট্রিস্ট, মানে কি তারা অপুষ্টিতে ভুগে। তারা কি ভুগে, অপুষ্টিতে। আর নিউরিস্ট মানে হলো কি অপুষ্টিতে ভোগা, অপুষ্টিতে ভোগা মানে অপুষ্টি, এক কথায় অপুষ্টিতে ভোগে। অ্যান্ড সাফার ফর্ম, এই যে দেখো সাফার ফর্ম, এটা হলো একটা গ্রুপ ভার্ব যার অর্থ কি ভুগা। সাফার ফর্ম অর্থ কি বলো তো, ভুগা। এটা তোমাদের এইচএসসি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে এখান থেকে প্রশ্ন আসে, অনেকবার আসছে। কিসে ভুগে, অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে কি অক্ত স্বল্পতা। এটা তোমাদের সিনোনিম আসতে পারে। অক্ত স্বল্পতা কি শর্টেজ ব্লাড, শর্টেজ ব্লাড মানে কি ব্লাডের মানে রক্ত স্বল্পতা, ঠিক আছে, মানে রক্তের ঘাটতি। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি মানে কি দেখো তো, এই যে কিশোরী কন্যাদের যে উদ্ভব, এটা ইন অলসো বাংলাদেশ, মানে বাংলাদেশে হাই, অনেক বেশি। তারপরে দেখো দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি, মানে এই যে বংশবৃদ্ধির যে কিশোরী কন্যাদের বংশবৃদ্ধির রেটটা টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজ ফ্রম 20.3% ইন 1993, অর্থাৎ 1993 সালে কত পার্সেন্ট ছিল, 20.3% ছিল। এবং 2007 সালে কি ছিল, 2007 সালে 4 থেকে মানে 24.4% ছিল 2007 সালে। এটা কি হয়েছে দেখো কতটুকু বৃদ্ধি পাইছে, মানে টোটাল ফার্টিলিটি রেট থেকে তোমার 1993 সালে এত ছিল 20.3% ছিল, বাট কিন্তু 2007 সালে কি ছিল, 2007 সালে 24.4% ছিল, মানে বৃদ্ধি পেয়েছিল। মরিবার যাই হোক, নিওনেটাল মানে নবজাতক, নিওনেটাল অর্থ কি বলতো, নবজাতক, এটা তোমার কোশ্চেন আসতে পারে, এটা তোমার সিনোনিম আসতে পারে। নবজাতক এর সিনোনিমটা কি, নবজাতক, ঠিক আছে, এটা সিনোনিম আসে, মানে নবজাতক মৃত্যু, নবজাতক যে মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন, আরেকটি উদ্যোগ ফর দ্য ইয়ং মাদার্স, মানে যুবতী যে মায়েরা আছে তাদের জন্য একটা কি উদ্বেগের বিষয়, একটা চিন্তার বিষয়, ঠিক আছে। তার পরবর্তী লাস্ট প্যারা আমাদের, এটা আমাদের কি লাস্ট প্যারা, এটা হলো আমাদের লাস্ট প্যারা। আমরা এই প্যাসেজগুলো 3টা পার্টে শিখবো। প্রথম পার্টে শুধু প্যাসেজগুলো গ্রামাটিক্যাল ফাংশন অর্থ সহকারে একদম ভালোভাবে আমরা শিখে নিব, এবং সেকেন্ড পার্টে আমরা এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো শিখবো। থার্ড পার্টে আমরা কিভাবে সামারি এবং ফ্লো চার্ট লিখতে হয় সেটা আমরা শিখবো। কারণ এমনি যদি আমি এক ক্লাসে নিতে যাই এটা একটা লং ক্লাস হয়ে যাবে, যা তোমাদের কাছে কি বোরিং মনে হবে, ঠিক আছে। দেখো হোয়াইল, যদিও দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স বয়েস, যদিও কি কিশোর বালকদের অবস্থা ইজ সামহাট বেটার, মানে কিছুটা ভালো। মেনি আর, দেখো মেনি আর, এখানে একটা গ্রামাটিক্যাল ফাংশন আছে মেনি, এই মেনির পর কি বসে, ভার্ব সবসময় প্লোরাল হয়, ভার্ব সবসময় কি হয়, প্লোরাল হয়। বাট মেনি এর পর যদি আ অথবা এন থাকে, এরপর কি সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার কি হবে বলো তো, নাউন হবে, এবং ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে, মেনি আয়ের পর। বাট মেনি থাকলে ভার্ব কি হবে, প্লোরাল হবে। তারপর দেখেন কি বলছে, মেনি আর vulnerable মানে শিকার, অ্যান্ড লেক মানে অভাব, কিসের অভাব, দ্য পাওয়ার টু মেক ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়ার, অ্যাবাউট দেয়ার ওন লিভস মানে তাদের নিজেদের, ঠিক আছে। মেনি বয়েস মানে অনেক বালক। হু, এই যে দেখো হু, এটা একটা রিলেটিভ প্রনাউন, এটা একটা কি বলতো, রিলেটিভ প্রনাউন। এর আগে এই বয়েসটা হলো কি নাউন, এটাকে আমরা কি বলে থাকি, অ্যান্টিসিডেন্ট বলে থাকি। তাহলে মেনি বয়েস, যেহেতু এটা কি আছে প্লোরাল, তাই এখানে কি হয়েছে, আর হয়েছে, মানে ভার্বটা প্লোরাল হয়েছে। তাহলে কি মেনি বয়েস হু আর আনএবল টু মানে অক্ষম, আনএবল টু অর্থ কি বলতো, অক্ষম, আনএবল টু অর্থ কি অক্ষম, মানে কি হয় অক্ষম। আর এই আনএবলের পর সবসময় কি বসে, টু। আনএবল টু অক্ষম মানে অক্ষম কি, গো টু স্কুল মানে স্কুলে যেতে অক্ষম। আর আনএমপ্লয়েড মানে তারা কর্মক্ষম না। রিমেইন আনএওয়্যার অফ মানে তারা সবসময় কি থাকে, অসচেতন থাকে।
সোশ্যাল সামাজিক অর কি হেলথ ইস্যু, মানে তাদের কি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং যে সামাজিক এই বিষয়ে তারা অসতর্ক থাকে। এই যে আনএওয়্যার অফ মানে কি অসচেতন, অসচেতন, ঠিক আছে, অসচেতন। আর এই আনঅ্যাওয়ারের পর সবসময় অফ বসে, এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, একটা কি বলতো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দেয়ার অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রোন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মানে এইখানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ঝুঁকি থাকে। গুরুত্বপূর্ণ একটা ঝুঁকি কি ঝুঁকি থাকে বলো তো? গুরুত্বপূর্ণ একটা ঝুঁকি হলো যে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত হতে পারে, মানে অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়তে পারে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড। এই যে এক্সপোজড অর্থ হলো তোমার কি জানো? এক্সপোজ অর্থ প্রকাশ করা। এটা তোমার সিনোনিম আসতে পারে, কি আসতে পারে? এর আসতে পারে ডিসক্লোজ, মানে কি প্রকাশ করা। ডিসক্লোজ মানে কি প্রকাশ করা। টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, মানে অনেকে কি ড্রাগস এবং অ্যালকোহলের দিকে ঝুঁকতে পারে। বুঝতে পারছো? আশা করি তোমরা যে এই প্যাসেজে গ্রামাটিক্যাল ফাংশনগুলো, প্যাসেজগুলো কিভাবে পড়তে হয় এটা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এর পরের পার্টে, মানে এই প্যাসেজের পরের পার্টে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমরা এই প্যাসেজের কিভাবে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন কিভাবে তোমরা আনসার করবে, এবং বিগত সালে কি যে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো আসছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সো অবশ্যই তোমরা কি করবে, বি একাডেমি পেজটা ফলো দিয়ে রাখবে, এবং যে তোমরা পরের যে পার্টটা আসবে সেই পরের পার্টটা অবশ্যই তোমরা দেখবে। এই পর্যন্ত সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।